রসায়ন একাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব। কি আলোচনা করব? আণবিক কক্ষক তত্ত্ব। তো আণবিক কক্ষক তত্ত্ব আরেকটি নাম আছে, সেটি হচ্ছে LCAOMO তত্ত্ব। সম্পূর্ণ নাম হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল তত্ত্ব। তার মানে কি? পারমাণবিক কক্ষকগুলির রৈখিক সমন্বয় আণবিক কক্ষক তত্ত্ব। ঠিক আছে? অর্থাৎ পারমাণবিক কক্ষকগুলোর সমন্বয় হবে, রৈখিক সমন্বয় হবে, তার ফলে আণবিক কক্ষক তৈরি হবে। সেটাই আমি এখানে গ্রাফিক্যালি দেখিয়েছি। যেমন আমি লিখলাম, একটি রেখাচিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, ছকের সাহায্যে। সেটা হচ্ছে পারমাণবিক কক্ষক। এই হলো পারমাণবিক কক্ষক। এবার পারমাণবিক কক্ষকগুলোর রৈখিক সমন্বয় হলো। রৈখিক সমন্বয় সমষ্টিগত সমন্বয়ও হতে পারে, পার্থক্যগত সমন্বয় হতে পারে। এর ফলে আমার কি তৈরি হলো? এর ফলে আমার তৈরি হলো আণবিক কক্ষক। ঠিক আছে? এবার যখন আণবিক কক্ষকগুলো তৈরি হয়ে গেল, দুটি পরমাণু ধরে নিচ্ছি, তাদের যে পারমাণবিক কক্ষকগুলো আছে সেইগুলো মিলিত হয়ে আণবিক কক্ষক তৈরি হলো। এবার এই আণবিক কক্ষকগুলোর মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে। কোন ইলেকট্রন? যে পরমাণুগুলো মিলিত হচ্ছে তাদের ইলেকট্রনগুলো, মোট ইলেকট্রন, সেগুলো এবার ইলেকট্রন, বিভিন্ন যে আণবিক কক্ষকগুলো আছে সেগুলোতে ইলেকট্রন পূর্তি হবে। ঠিক আছে? এবার এই ইলেকট্রন পূর্তি যে হবে সেগুলো কিভাবে হবে? আমরা পরমাণুর ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে ইলেকট্রন পূর্ণ করেছি, বিভিন্ন কক্ষকে ইলেকট্রন পূর্তি ঘটিয়েছি, সেই একই নিয়মগুলো হবে। সেখানে কি কী ছিল? পাউলির অপবর্জন নীতি, ঠিক আছে, এই পাউলির নীতি, হুন্ডের নীতি, এই নীতিগুলো মেনেই কিন্তু, আউবাউ নীতি, এই নীতিগুলো মেনেই কিন্তু আমার কি হবে? ইলেকট্রন পূর্ণ করব। আমরা একটু বাদে দেখছি কীভাবে ইলেকট্রন পূর্ণ করছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আণবিক কক্ষক যখন তৈরি হবে সেখানে দুই রকমের আণবিক কক্ষক হতে পারে। একটা হচ্ছে বন্ডিং, এই যে বন্ডিং, আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে? তাহলে বন্ডিংগুলো দু রকম হতে পারে, সিগমা ও পাই। আর অ্যান্টি বন্ডিংগুলোও দুই রকম হতে পারে, সিগমা স্টার, পাই স্টার। এবার প্রশ্ন হচ্ছে যে সিগমা বন্ডিং আণবিক কক্ষক কীভাবে তৈরি হবে? প্রথমত পারমাণবিক কক্ষকগুলোর সমষ্টিগত রৈখিক সমন্বয়ের ফলে তৈরি হবে। এবার পারমাণবিক কক্ষকগুলোর মুখোমুখি অবিলোপন হতে হবে, তাহলে সিগমা হবে, আর পাশাপাশি হলে পাই হবে। তার মানে কী বলতে যাচ্ছি? আমি বলতে যাচ্ছি পারমাণবিক কক্ষকগুলোর রৈখিক সমন্বয় এবং সমষ্টিগত সমন্বয় হবে। ঠিক আছে? সমষ্টিগতভাবে রৈখিক সমন্বয় হবে এবং এই সমন্বয় মুখোমুখি হতে হবে, তাহলে হচ্ছে সিগমা। এবার সমস্ত কন্ডিশন সেম থাকবে। পারমাণবিক কক্ষক রৈখিক সমন্বয় হচ্ছে সমষ্টিগতভাবে, পাশাপাশি যদি অবিলোপন হয় তাহলে হচ্ছে পাই বন্ডিং আণবিক কক্ষক তৈরি হবে। ঠিক আছে? বোঝা গেল? আবার বলছি যে বন্ডিং কিভাবে তৈরি হবে? বন্ডিং তৈরি হবে পারমাণবিক কক্ষকগুলোর সমষ্টিগত রৈখিক সমন্বয়ের ফলে। আর অ্যান্টি বন্ডিং কীভাবে তৈরি হবে? পারমাণবিক কক্ষকগুলোর পার্থক্যগত রৈখিক সমন্বয়ের ফলে। এবার আমার প্রশ্ন হচ্ছে সিগমা এবং পাই বন্ডিং তো দু রকম, সিগমা কখন তৈরি হবে, পাই কখন তৈরি হবে? যদি পারমাণবিক কক্ষকগুলো মুখোমুখি অবিলোপন করে তাহলে হচ্ছে সিগমা বন্ডিং, আর যদি পাশাপাশি অবিলোপন করে তাহলে হচ্ছে পাই বন্ডিং। এবার অ্যান্টি বন্ডিং সিগমা স্টার পাই স্টার কেমন করে হবে? একই কথাই, এখানে সংজ্ঞা একই থাকবে। পারমাণবিক কক্ষকগুলো সমষ্টিগত রৈখিক সমন্বয় হবে এবং মুখোমুখি, একটু ভুল বললাম, সেটা হচ্ছে পারমাণবিক কক্ষকগুলো রৈখিক সমন্বয় হবে পার্থক্যগতভাবে রৈখিক সমন্বয় হবে।
ঠিক আছে, তার ফলে অ্যান্টি বন্ডিং হবে। আর যেহেতু বলা আছে সিগমা স্টার, তার মানে মুখোমুখি হবে, মানে পার্থক্যগত রৈখিক সমন্বয় এবং মুখোমুখি অভিলেপন। ঠিক আছে, তখন হচ্ছে সিগমা স্টার। আর যখন পারমাণবিক কক্ষগুলোর পার্থক্যগত রৈখিক সমন্বয় কিন্তু পাশাপাশি অভিলেপন হচ্ছে, তখন হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, তার মানে সিগমা পাই সবসময়, সিগমা মানেই মুখোমুখি, পাই মানেই পাশাপাশি, আর সমষ্টিগত মানেই বন্ডিং, আর পার্থক্যগত মানেই হচ্ছে অ্যান্টি বন্ডিং। এই কথাটুকুন মনে রাখতে হবে। এবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব যে এই যে বিভিন্ন আণবিক কক্ষক তৈরি হচ্ছে, সেই আণবিক কক্ষকগুলোর শক্তিমাত্রার ক্রম জানার চেষ্টা করব। এবার আমরা হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুগুলোকে ধরে নিচ্ছি, তাদের ক্ষেত্রেই আমরা দেখব। ঠিক আছে, তো সরল এবং সরল অণু বলতে দ্বিপরমাণু অণুকেই বোঝায়, সবথেকে সরল অণু যদি বলি সেই। এখন আমরা তার মধ্যেও সরল হচ্ছে হোমোনিউক্লিয়ার, মানে যেমন একই পরমাণু দিয়ে, একই পরমাণুর দুটি নিয়ে একটি অণু তৈরি হচ্ছে, সবথেকে সরল অণু। ঠিক আছে না? এবার সেই সমস্ত হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণুসমূহের আণবিক কক্ষগুলোর শক্তির ক্রম বা শক্তিমাত্রার ক্রম আমরা দেখার চেষ্টা করব। এবার আমরা এলআই থেকে N2 পর্যন্ত, মানে LI2, BE2, B2, C2, N2, এই পর্যন্ত অণুগুলির ক্ষেত্রে বা এদের থেকে উৎপন্ন আয়নগুলির ক্ষেত্রে যে বিভিন্ন আণবিক কক্ষকগুলো আছে, তাদের শক্তিমাত্রার ক্রম হচ্ছে সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপর হচ্ছে পাই 2px ইজ ইকুয়াল টু পাই 2py, লেস দেন সিগমা 2pz, লেস দেন পাই স্টার 2px পাই ইজ ইকুয়াল টু পাই স্টার 2py, লেস দেন সিগমা স্টার 2pz। আবার বলছি, সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s, লেস দেন সিগমা 2s, লেস দেন সিগমা স্টার 2s, লেস দেন পাই 2px ইকুয়ালস টু পাই 2py, লেস দেন সিগমা 2pz, লেস দেন পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py, লেস দেন সিগমা স্টার 2pz। এবারে আমরা দেখব যে O2 থেকে Ne2 পর্যন্ত অণু বা এদের থেকে উৎপন্ন আয়নগুলির ক্ষেত্রে শক্তিমাত্রার, আণবিক কক্ষগুলোর শক্তিমাত্রা কেমন হবে। সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s, লেস দেন সিগমা 2s, লেস দেন সিগমা স্টার 2s, লেস দেন সিগমা 2pz, লেস দেন পাই 2px ইকুয়ালস টু পাই 2py, লেস দেন পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py, লেস দেন সিগমা স্টার 2pz। ঠিক আছে, তাহলে এই গেল হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণু বা তাদের থেকে উৎপন্ন আয়নগুলির ক্ষেত্রে যে আণবিক কক্ষকগুলো রয়েছে, তাদের যে শক্তিমাত্রার কম সেটা। এবার আমরা দেখব যে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কিভাবে বের করতে হয়। এবার এই আণবিক কক্ষগুলোতে ইলেকট্রনগুলো থাকবে, যখন বন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন থাকবে সেগুলোকে বন্ডিং ইলেকট্রন বলে। বন্ডিং ইলেকট্রনকে NB দিয়ে প্রকাশ করা হয়। আর অ্যান্টি বন্ডিং যে আণবিক কক্ষকগুলো আছে, তাতে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, সেগুলোকে Na দিয়ে প্রকাশ করা হয়। আর বন্ড অর্ডার বা বন্ধনক্রম, যেটাকে সংক্ষেপে আমরা বিও বলতে পারি, ইকুয়ালস টু হাফ অফ NB মাইনাস Na, অর্থাৎ বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বন্ড অর্ডার বা বন্ধনক্রম পাবো। এবারে আমরা দেখব চৌম্বক ধর্ম। এবার আমরা বিভিন্ন অণু বা আয়নগুলির ক্ষেত্রে যদি আমরা আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রনগুলোকে পূর্তি ঘটাই, সেক্ষেত্রে যদি সমস্ত ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে, কি সমস্ত ইলেকট্রন যদি যুগ্ম অবস্থায় থাকে, তাহলে আমরা সেই অণুটিকে বলবো তিরস্চুম্বকীয়। আর যদি অণুটির যে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ আণবিক কক্ষকগুলোতে ইলেকট্রনগুলোর পূর্তি ঘটাবো, সেক্ষেত্রে যদি অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে, তাহলে আমরা সেই অণুটিকে পরাচুম্বকীয় বলবো। ঠিক আছে, এবার আমরা একটা অণুর ক্ষেত্রে একদম আণবিক কক্ষক যে চিত্র শক্তিমাত্রার ক্রম অনুযায়ী সেটা একটু
একটা করব, করে একদম আরও স্পষ্ট করে নেব ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, কীভাবে আমরা আণবিক কক্ষগুলোকে পরপর পরপর সাজাবো। এবার আমরা O2 অণুর ক্ষেত্রে ধরে মানে করব আর কি। এবার তাহলে O2 অণুর ক্ষেত্রে কিভাবে তৈরি হচ্ছে O2 অণু, দুটি পরমাণু মিলে। এবার আমি সেটাই তৈরি করব। এবার কি করলাম, এই বাঁদিকে আমি কি নিয়ে নিলাম, তিনটি ঘর করলাম, তার মধ্যে বাঁদিকের ঘরে আমরা O2 পরমাণুর যে বিভিন্ন পারমাণবিক কক্ষগুলো আছে সেগুলোকে শক্তিক্রম অনুযায়ী লিখলাম। ডান দিকের ঘরটিতেও আমি আরেকটি অক্সিজেন পরমাণুর যে পারমাণবিক কক্ষগুলো আছে তাদের শক্তিমাত্রার ক্রম অনুযায়ী পরপর লিখব। আর মাঝখানে কি হলো, দুটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে যে অক্সিজেন অণু গঠন করলো সেই অণুর ক্ষেত্রে যে আণবিক কক্ষগুলো তাদেরকে শক্তিমাত্রার ক্রম অনুযায়ী লিখব। ঠিক আছে, সেটা দেখছি এবার কিভাবে লিখলাম। এবার এখানে এই যে এবার অক্সিজেন অণুর ক্ষেত্রে যখন অক্সিজেন অণুটি গঠিত হয় তখন দুটি অক্সিজেন পরমাণু থাকে। অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে কি হয়, সব থেকে কম শক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকটি হচ্ছে 1s, সেই জন্য এটাকে সব থেকে নিচে লিখেছি। তার থেকে একটু বেশি শক্তি সম্পন্ন হচ্ছে 2s, তারপরে বেশি শক্তি সম্পন্ন হচ্ছে 2p, এবং 2pর মধ্যে তিনটি কক্ষক থাকছে 2px, 2py, 2pz, যারা সমশক্তি সম্পন্ন। তাহলে একইভাবে অপর যে অক্সিজেন পরমাণু আছে তার ক্ষেত্রেও একইভাবেই লিখলাম, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে আমরা 2px, 2py, 2pz, 2pz, 2py, 2px এইভাবে লিখলাম। এবার কি হয়, এই যে 1s যে পারমাণবিক কক্ষক, 1s পারমাণবিক কক্ষক কী হয়, মিলিত হয় কখন, যখন অক্সিজেন দুটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে অক্সিজেন অণু গঠন করে তখন বিভিন্ন পারমাণবিক কক্ষগুলোর অভিলেপন হয়। 1s আর 1s অভিলেপন হবে, অভিলেপন হয়ে দুটি আণবিক কক্ষক তৈরি করবে এবং এরা মুখোমুখি অভিলেপন করবে, সেই জন্য কী হবে সিগমা। তাই জন্য তার নামটা কী হলো, সিগমা 1s, সিগমা স্টার 1s। এবার সিগমা 1s বলতে বোঝাচ্ছে এখানে সমষ্টিগত সমন্বয়, আর সিগমা স্টার মানে পার্থক্যগত সমন্বয়। একইভাবে 2s এর ক্ষেত্রে কি হলো, দুটি 2s পারমাণবিক কক্ষক মিলিত হয়ে এবং এরা মুখোমুখি অভিলেপন করবে, মুখোমুখি অভিলেপন করে দুটি আণবিক কক্ষক তৈরি করবে। তার মধ্যে একটি হচ্ছে বন্ডিং, যাকে বলছে সিগমা 2s, আর অ্যান্টি বন্ডিং সেটাকে হচ্ছে সিগমা স্টার 2s। সিগমা 2s কীভাবে হলো, মুখোমুখি অভিলেপন এবং সমষ্টিগত। আর সিগমা স্টার কেমন করে তৈরি হলো, মুখোমুখি এবং পার্থক্যগত সমন্বয় হয়েছে গেল। এইবার কি হলো, এই যে পি উপকক্ষে যে তিনটি পি কক্ষক রয়েছে দুটি অক্সিজেন পরমাণুর, এই যে এখানে তিনটি, এখানে তিনটি, এই তিনটি অভিলেপন করে মোট 6টি আণবিক কক্ষক তৈরি করবে। তার মধ্যে হচ্ছে 3টি বন্ডিং আর 3টি হচ্ছে অ্যান্টি বন্ডিং। এই যে 3টি হচ্ছে বন্ডিং, এই 3টি হচ্ছে বন্ডিং, ঠিক আছে। এই 3টি বন্ডিংয়ের মধ্যে আবার একটা হচ্ছে সিগমা বন্ডিং আর দুটি হচ্ছে পাই বন্ডিং। সিগমা বন্ডিং কে করেছে, পিজেড। এবার ধরে নেওয়া হয় যে জেড হচ্ছে মলিকুলার অ্যাক্সিস বা আণবিক অক্ষ। আণবিক অক্ষ বরাবর পি এর যে লোবগুলো থাকে তারা সবসময় মুখোমুখি অভিলেপন করে। যেহেতু আণবিক অক্ষ জেড ধরা হলো, তাহলে পি জেড কক্ষকের যে লোবগুলো আছে সেটা জেড অক্ষ বরাবর আছে। তাই এক্ষেত্রে কী হবে, রৈখিক সমন্বয় হবে, সমষ্টিগত সমন্বয় হবে এবং পার্থক্যগত হবে, কিন্তু মুখোমুখি হবে। সেই জন্য এই পিজেড আর পিজেড পারমাণবিক কক্ষক যখন মিলিত হয় তখন সিগমা 2pz আর সিগমা স্টার 2pz তৈরি হয়। সমষ্টিগতর ফলে সিগমা আর পার্থক্যগতর ফলে সিগমা স্টার। আর বাকি যে 2px আর 2py এরা যখন পরস্পর মিলিত হয় তখন পাই এবং পাই স্টার তৈরি করে। দুটি মিলিত হয়ে 4টি তৈরি করবে, তার মধ্যে দুটি হচ্ছে পাই আর দুটি হচ্ছে পাই স্টার। px মিলিত হলে পাই 2px আর পাই স্টার 2px, আর py মিলিত হলে পাই 2py আর পাই স্টার 2py। ঠিক আছে, এখানে কিন্তু লক্ষণীয় হচ্ছে বিভিন্ন যে আণবিক কক্ষকগুলো তাদের শক্তিমাত্রার ক্রম। এখানে কি দেখতে পাচ্ছি, সিগমা 1s এর শক্তি সব থেকে কম, তার থেকে শক্তি বেশি সিগমা স্টার 1s, তার থেকে শক্তি বেশি সিগমা 2s, তার থেকে শক্তি বেশি সিগমা স্টার 2s, তার থেকে শক্তি বেশি সিগমা
2pz, তার থেকে শক্তি বেশি পাই 2px, আর পাই 2px আর পাই 2py একই সমশক্তি সম্পন্ন। তারপরে আছে তার থেকে বেশি শক্তি সম্পন্ন হচ্ছে পাই স্টার 2px, তার সঙ্গে সমশক্তি সম্পন্ন হচ্ছে পাই স্টার 2py, আর সব থেকে শক্তি সম্পন্ন এখানে ক্ষেত্রে সেটা হচ্ছে সিগমা স্টার 2pz। এবার যদি ইলেকট্রন দেখি তাহলে দুটি অক্সিজেন পরমাণুর মিলে মোট 16টি আমরা পূর্ণ করলাম কীভাবে? প্রথমে সিগমা 1s এ 2টি, এটা পূর্ণ হয়ে গেল। তারপরে সিগমা স্টার 1s এ 2টি, এটাও পূর্ণ হয়ে গেল। তারপরে সিগমা 2s এ 2টি, এটাও পূর্ণ হয়ে গেল। তারপরে সিগমা স্টার 2s এ 2টি, এটাও পূর্ণ হয়ে গেল। তারপরে যখন সিগমা 2pz এ গেলাম সেখানেও 2টি ইলেকট্রন দিয়ে পূর্ণ হলো। তাহলে কটি ইলেকট্রন গেলো? 2, 4, 6, 8, 10টি চলে গেল। এবার আমার আরও 6খানা ইলেকট্রন। তাহলে এরপরে কী করবো? এরপরে যখন আসবো এইখানে একটু মানে বলে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে পাই 2px এ একটি ইলেকট্রন দিব, তারপরে পাই 2py তে আরেকটা ইলেকট্রন দিব। এরকম করে একটি একটি করে ইলেকট্রন ঢুকবে। সমশক্তি সম্পন্ন কক্ষগুলোতে একটি একটি করে ইলেকট্রন ঢুকবে এবং তাদের ঘূর্ণন একমুখী হয়, এটা হুন্ডের নিয়ম অনুযায়ী। তারপরে অতিরিক্ত ইলেকট্রন আবার 2px এ আসলো, তারপরের ইলেকট্রনটি 2py তে আসলো। এরপরে আরও 2টি ইলেকট্রন রয়ে গেল। সেই দুইটির মধ্যে পরবর্তী ইলেকট্রনটি একটি আমরা পাই স্টার 2px এ দিব, তারপরে কিন্তু পাই স্টার 2py তে দিব, কারণ এরা সমশক্তি সম্পন্ন কক্ষক, এরা সবসময় এককভাবে আগে পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একমুখী থাকবে। এরপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এরপরে আবার পাই স্টারে আসতো, তারপরে পাই স্টার 2px এ আসতো, তারপরে পাই স্টার 2py তে আসতো। এইভাবে করে ইলেকট্রনগুলি কিন্তু পূর্ণ করতে হবে। এবার কথা হচ্ছে আমার যে এখান থেকে যদি আমি বন্ড অর্ডার বের করতে চাই তাহলে কী করবো? বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? সিগমা 1s এ 2টি, সিগমা 2s এ 2টি, আর সিগমা 2pz এ 2টি, পাই 2px এ 2টি, পাই 2py তে 2টি। এই করে মোট ইলেকট্রন হলো কয়টি? 10টি। ঠিক আছে তো? বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10টি। আর অ্যান্টি বন্ডিংয়ে কয়টি আছে? সিগমা স্টার 1s এ 2টি, সিগমা স্টার 2s এ 2টি, 2, 2, 4, আর পাই স্টার 2px এ একটি, পাই স্টার 2py তে একটি। এই মিলে হলো 6টি। তাহলে বন্ডিংয়ে 10টি, অ্যান্টি বন্ডিংয়ে 6টি। তাহলে বন্ড অর্ডার কীভাবে বের করব? বন্ড অর্ডার বের করব আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে হাফ বন্ডিং ইলেকট্রন 10 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 6, এই করে হলো 2। বন্ধনক্রম 2 আসার অর্থ হচ্ছে যে দুটি অক্সিজেন পরমাণুর মাঝখানে সমযোজী দ্বিবন্ধন বর্তমান। ঠিক আছে? আর যেহেতু আমরা আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, পাই স্টার 2px এ একটি, পাই স্টার 2py তে একটি, সেজন্য এটি হচ্ছে পরাচুম্বকীয়। ঠিক আছে? কি যেহেতু অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেজন্য এটি হচ্ছে পরাচুম্বকীয়। তো এই ছিল আণবিক কক্ষক তত্ত্ব। তারপরে যে বিভিন্ন আণবিক কক্ষকগুলো রয়েছে তাদের শক্তিমাত্রার কম, সেখান থেকে বন্ড অর্ডার কীভাবে বের করব, চৌম্বক ধর্ম কীভাবে বের করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আলোচনা খুব ভালো হয়েছে, তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে বইটি পড়লে আরও একদম ঝা চকচকে ক্লিয়ার হয়ে যাবে। আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।